মুসলমানদের উপর ইহুদিদের যে ধারাবাহিক নির্যাতন হত্যাযজ্ঞ আপনি যে ভাষাই বলেন না কেন সেটার বিরুদ্ধে বা সেটার বিপরীতে একটা ক্ষুদ্র চেষ্টা এই নৌবহর ফ্লোটিলা আমাদের বাংলাদেশেরও একজন সেখানে যুক্ত হয়েছেন। তো এই বিষয়টা নিয়ে আসলে আন্তর্জাতিক মহলে কি আলোচনা হচ্ছে বা এটার প্রভাবটা কি পড়তে পারে? ধন্যবাদ আপনাকে। এই যে আমরা আলোচনা করছি এটাই উদ্দেশ্য, আমরা সারা পৃথিবীর মানুষ এই ফ্লোটিলা নিয়ে আলোচনা করছে যে ওখানে যাচ্ছে। ওখানকার বাস্তবতা আজকে একদিকে যেমন ফ্লোটিলার ব্যাপার এবং সেগুলো কিন্তু ইসরায়েলিরা বেশিরভাগই এখন কর্ডন করে ফেলেছে বা ওদেরকে নিউট্রালাইজ করে দিয়েছে। এবং পাশাপাশি কিন্তু দেখবেন আপনি আজকেও গাজা সিটি যেটা আছে যেখানে ইসরায়েলিরা আক্রমণ করছে সেখানে তারা কিন্তু আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং লোকজনকে বলেছে তোমরা ওখান থেকে সরে যাও। দু একটা জায়গায় রাস্তা ব্লক করেও দিয়েছে যাতে লোকজন বেরোতে না পারে, শুধু সামরিক ব্যবস্থা মাধ্যমেই তারা বেরোতে পারে। তো কাজেই এই ফ্লোটিলাটা আবার মানুষ এক ধরনের সিম্বলিক, যদি আমি বলি সেই সিম্বলিক একটা রিজেকশন অফ ইসরায়েলি পজিশন। মানুষ, সারা পৃথিবীর মানুষ ইসরায়েলের এই নৃশংসতাকে সমর্থন করছে না, সেই বার্তাটাই আবার নতুন করে দিচ্ছে। এবং আমার ধারণা তাতে সারা বিশ্বই আসলে তো গত মাসেই তো সিকিউরিটি কাউন্সিলে একটা সিদ্ধান্ত সিজফায়ারের ব্যাপারে আমেরিকানরা ভেটো দিয়েছে, বাকি 14 জন সদস্য রাষ্ট্র কিন্তু সমর্থন করেছে। তো কাজেই আন্তর্জাতিক সমর্থনের বা আন্তর্জাতিকভাবে যদি জনমত বলেন, ইসরায়েলের এই গাজার হত্যাকাণ্ডের কেউ সমর্থন করছে না, কেউ সমর্থন করছে না। কিন্তু বাস্তব অর্থ হচ্ছে যে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের অবস্থানের কারণে এটা বন্ধ করা যাচ্ছে না এখনো পর্যন্ত। এবং এই যে 20 দফা দুদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা ঘোষণা করলেন, সেখানে মূল বক্তব্য হচ্ছে যে যারা হোস্টেজ আছে তাদেরকে রিলিজ করার ব্যাপারে 72 আওয়ার্স টাইমলাইন বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু প্যালেস্টাইন রাষ্ট্র হবে কি না, গাজার ভবিষ্যৎ কী হবে, সেটা আবার ইন্টারন্যাশনাল বোর্ড হবে একটা, যেটার চেয়ারম্যান হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে, আর টনি ব্লেয়ার সাহেবকে ওনার ডেপুটি হিসেবে ওখানে দেবেন এটাকে গভর্ন করার জন্য। তো কাজেই আপনি মূল বিষয়টাই হচ্ছে যে প্যালেস্টাইনের মানুষের স্বাধীনতার স্পৃহা এবং স্বাধীনতার বিষয়টা, এটা হচ্ছে মূল বিষয়। এবং এর বিরুদ্ধে ইসরায়েলি অকুপেশন বা দখলদারিত্ব, তার বিরুদ্ধে প্যালেস্টাইন আন্দোলন, সেটা 7ই অক্টোবর গত 2 বছর আগে যেখানে ঘটনাটা শুরু হয়েছিল, প্যালেস্টাইনিরা বা হামাস ওখানে আক্রমণটা চালিয়েছিল। তার কারণ হচ্ছে 2020 সালে আব্রাহাম অ্যাকর্ডসের মধ্য দিয়ে ইসরায়েল চেষ্টা করছিল এই ইস্যুটাকে আলোচনার বাইরে ফেলে দেওয়ার জন্য, এবং বেশ কিছুদিন এটা বাইরে ছিল। প্যালেস্টাইনিরা তারা যে আছে এখন এজেন্ডায়, সেটা প্রমাণ করার জন্যই 7ই অক্টোবরে আক্রমণটা তারা করে, এবং তার কনসিকোয়েন্স হিসেবে এখন যেটা হচ্ছে আমরা দেখছি। তো প্যালেস্টাইনের জাতিগত অবস্থান বা জাতিগত স্বাধীনতা যতক্ষণ পর্যন্ত, এবং সেটা প্রায়োগিক এবং যথার্থভাবে যতক্ষণ পর্যন্ত আপনি সমাধান না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যত কিছুই করেন। এবং ইসরায়েলের অবস্থান এখানে পরিষ্কার, নেতানিয়াহু বলছে নো প্যালেস্টাইনিয়ান স্টেট, এখন আগে বলতো না, এখন প্রকাশ্যে বলছে। তো কাজেই এখন এই ধরেন যেটা ফ্লোটিলা যেটা করছে, এটা একটা মানুষের, সারা পৃথিবীর মানুষের মতামতের একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু বাস্তব অর্থে ইসরায়েল জানে সারা পৃথিবীটাকে সমর্থন করছে না, নিজে একজন যুদ্ধাপরাধী হিসাবে ঘোষিত, তারপরেও কিন্তু সে তার কাজ করেই যাচ্ছে। তো কাজেই এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থান পরিবর্তন না করছে, ততক্ষণ আমি কোনো একটা সমাধান দেখছি না। এবং আজকে যেটুকু খবর পেলাম শেষ পর্যন্ত, এই 20 দফাটার ব্যাপারে হামাসও খুব ইতিবাচক অবস্থান নেওয়ার মতো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাচ্ছে না। কারণ আপনি হোস্টেজ যারা আছে, বন্দী যারা আছে, তার ছাড়বেন, হামাস সাথে রাজি আছে, কিন্তু তার বিনিময়টা কী? তার বিনিময়টা অনিশ্চিত একটা গন্তব্য আবার। তো কাজে এই অবস্থার প্রেক্ষিতে এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা অবস্থানের পুনর্ব্যক্তকরণ হচ্ছে। সারা পৃথিবীর মানুষ যেভাবে দেখছে গাজার প্রতি তাদের সহানুভূতি, সমর্থন, সেটা জানাচ্ছে। এটুকুই সান্ত্বনা, এবং আমরা যে কারণে আজকে এটা নিয়ে আলোচনা করছি।